সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভাষার নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণ অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছে আমি ইরশান নাসিল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক উল্লেখযোগ্য বিষয়গুলি নিয়ে আলোচনা করে থাকি। সেই আলোচনা অংশ নিতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। আমরা আলোচনায় যাবো, তবে আলোচনায় যাবার আগে আমরা একটু গেল দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে তারপর আলোচনায় শুরু করতে চাই। গেল দিনের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে রয়েছে, আবারও ভিক্ষুকের জাতি বানাতেই তাণ্ডব, বললেন প্রধানমন্ত্রী। পঙ্গু হাসপাতালে চিকিৎসারত যারা রয়েছেন তাদেরকে সর্বোন্নত চিকিৎসার নির্দেশ, ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন। জাতীয় ঐক্যের নামে অপশক্তির ঐক্য চায় বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। পরিস্থিতির রাজনৈতিক সমাধান চান মির্জা ফখরুল। আহতদের চিকিৎসায় দলমত দেখা হবে না, ঢাকা মেডিকেলে বলেছে 14 দল। ধ্বংসযজ্ঞে ডক্টর ইউনুস গঙের জড়িত থাকার দাবি। নিরাপত্তা দিতেই ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক ডিবি হেফাজতে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পার্থ নুরুর কাছ থেকে অনেক তথ্য পাওয়ার দাবি হারুনের। রবি থেকে মঙ্গলবার অফিস চলবে 9টা থেকে 3টা। কারফিউ শিথিলের সময় রাজধানীতে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। সেটা আরব আমিরাতে মিছিলকারী 60 বাংলাদেশের বিচার হয়েছে 24 ঘন্টায়। দেশে নাশকতাকারীদেরও দ্রুত ক্যামেরা আদালতে বিচার দরকার, দাবি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর। মোটা দাগে এই ছিল উল্লেখযোগ্য সংবাদ। আমি জনাব নিজামুল হক ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। ছাত্র আন্দোলনকে, কোটা সংস্কারের যে ছাত্র আন্দোলন, সেটিকে কেন্দ্র করে যেই সংঘর্ষ বা যেই তাণ্ডব হয়েছে পুরো দেশের বিভিন্ন জায়গায়, সেটির মধ্যে রাজধানীতে যে বিভিন্ন সরকারি স্থাপনা যেগুলোতে হামলা হয়েছে সেইগুলো দেখছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকেও দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এবং সেখানে প্রধানমন্ত্রী এই কথাটি বলেছেন যে আবারও ভিক্ষুকের জাতি বানাতে বা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতেই আসলে এই তাণ্ডব, এবং এর উত্তরটা আসলে প্রধানমন্ত্রী নিজেরও জানানি, এরকমই তিনি বলেছেন যে কেন এই হামলা। আসলে আমরা দেখছি যে দুটি বিষয় তো আমরা এখানে দেখতেই পাচ্ছি। একটি হচ্ছে যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হচ্ছে, আমাদের যে শিক্ষার্থীরা, যা তরুণ প্রজন্ম, তারাও এক ধরনের যেই তাদের দাবি পূরণ হওয়ার পরও তারাও এখনো সে আন্দোলন কর্মসূচি সেটি তারা আসলে তুলে নেননি এখনো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক কামরুল হাসান, উনি হয়তো একটু পরে কথা বলবেন, এবং বাংলা ভিশনের অসংখ্য দর্শকবৃন্দকে। কোটা আন্দোলন আর সহিংস আন্দোলন, এখন দেখা যাচ্ছে যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের শিক্ষার্থীরা তাদের এক দফা দাবি যে তাদের কোটা আন্দোলনে তাদের চাকরিতে কোটার অর্থাৎ মেধা তালিকায় এত % থাকতে হবে, তারা একটা দাবি করে আন্দোলন করে আসতেছিল। মুক্তিযোদ্ধার কোটা যখন 30% দেওয়া হলো, তখনই তারা কিন্তু ওই যে 2018 সালে যখন এটা ক্যান্সেল করা হলো, এরপরে যখন হাইকোর্টে যখন করা হলো, তার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আন্দোলনটা করছিল, এবং 1 জুলাই থেকে তারা আন্দোলন করছিল, এবং নিয়মতান্ত্রিকভাবে তারা আন্দোলনটা করছিল, এবং এটা শিক্ষার্থীদের মাঝে ছিল। এবং আমরা দেখেছি যে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের মধ্যে দলমত নির্বিশেষে একটা পর্যায়ে দেখা গেল যে ওদের আধিক্য অনেক বেশি ছিল। কিন্তু আমরা দেখলাম যে 13-14 তারিখ পর্যন্ত কোটা আন্দোলনটা কোটা আন্দোলনকারীদের মধ্যেই ছিল। এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়, উনি নিজেই ডক্টর এস এম মাকসুদ কামাল সাহেব কোটা আন্দোলনকারীদের সাথে, এই যে সার্জিস সহ এদের সাথে কিন্তু এই যে সরকারের উদ্যতন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও জড়িত ছিল। সেখানে বারবার সভা করা হয়েছিল যে কীভাবে এটাকে সমাধান করা যায়। কিন্তু সরকারের পক্ষ থেকে তখন যদি একটু দায়িত্ব নেওয়া হতো, তাহলে হয়তো সেখানে হয়তো আমরা কিছু একটা করার সুযোগ ছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম 15 তারিখে যখন কোটা আন্দোলনকারীরা এবং আমাদের ছাত্রলীগ 2টা সভা করলো, একটা 12টা, একটা 3টায়। 12টার সভাটি কোটা আন্দোলনকারীরা 3টে নিয়ে গেল, এই 12টার একটা নিয়ে গেল, এবং 1টার সময় তারা সভা করে তাদের একটা অংশ রয়ে গেল, এবং 3টার সময় ছাত্রলীগ সভা করলো। করার পরে ওই জায়গায় একটা সংঘর্ষ হলো, সংঘর্ষে বেশ কিছু শিক্ষার্থী আহত হলো, এবং কোটা আন্দোলনকারীরা বিভিন্নভাবে বিভিন্ন হল দখল করতে গেল। এর আগে কিন্তু 14, 15, 16 তারিখে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে আমাদের উপাচার্য, আমাদের প্রভোস্টবৃন্দ, আমাদের শিক্ষক সমিতি, আমাদের আবাসিক শিক্ষকবৃন্দ নিরলস পরিশ্রম করেছে। আমরা বিশ্বাস করেন যে উপাচার্যের নেতৃত্বে আমরা সন্ধ্যা থেকে ভোর 5টা পর্যন্ত আমরা 3 রাত্রে ঘুমাই না, যাতে করে শিক্ষার্থীরা, যেহেতু কোটা আন্দোলনকারীরা আমাদের ছাত্র, ছাত্রলীগও আমাদের শিক্ষার্থী, আমাদের ছাত্র, যাতে কোনো রকম সংঘর্ষ সংঘাত না হয়, আমরা আপ্রাণ চেষ্টা করছি, এবং আমরা সেটা থেকে যতটুকু পেরেছি আমরা করেছি। কিন্তু 15 তারিখে আর আমরা কন্ট্রোলটা রাখতে পারি নাই।
15 তারিখে বেশ কিছু শিক্ষার্থী আহত হলো, এমনকি আমরা রাত্রেবেলা আমাদের উপাচার্য আমাকে এবং আমাদের উপাচার্য শিক্ষা এবং আমাদের একজন শিক্ষক সমিতির সদস্য সহ আমরা উপাচার্য বললেন যে আপনারা দেখে আসেন। উনি আরেক দিকে গিয়ে খবর নিচ্ছে কোথায় কী হচ্ছে। সেই পর্যায়ে উনি আরেক সাইডে গেল আমাদের কিছু শিক্ষককে নিয়ে দেখার জন্য। আমরা গেলাম মেডিকেলে। সেখানে গিয়ে কোটা আন্দোলনকারীদের সাথেও দেখা হলো, ছাত্রলীগের সাথে আমাদের শিক্ষার্থীদের সাথে দেখা হলাম। শিক্ষার্থীরা খুব স্বাভাবিকভাবে আমরা গিয়েছি, তারা সিম্পিতি পাচ্ছে যে স্যাররা আসছে, এমনকি প্রশ্ন স্যার আর আপনারা বিকেলে আসলেন না কেন, এত বড় ঘটনা ঘটে গেলো এই সেই ইত্যাদি ইত্যাদি। তারপর দেখেন কোটা আন্দোলনকারীদের মধ্যেই যে অনুপ্রবেশকারী 15 তারিখে বিকালবেলা শহীদুল্লাহ হলে প্রায় 300 বহিরাগত প্রবেশ করেছে। পুলিশের বিপ্লব সরকার আমাদের উপাচার্যকে ফোন করেছে, আমি সেখানে বসা ছিলাম, আমরা বসা ছিলাম, আমাদের সিন্ডিকেটের সদস্যরা বসা ছিল, যা হলে রেড করবে এবং কেউ ওদের ধরে নিয়ে যাবে। উপাচার্য বলছেন আমি হলে পুলিশ ঢুকতে দেবো না, এমনকি সেটা করা হয় না, যাতে করে ছাত্ররা না বলতে পারে যে হলে পুলিশ ঢুকছে, একটা সংঘর্ষ বাঁধবে, গ্রেপ্তার করবে। কিন্তু বিশ্ববিদ্যালয় সর্বাত্মক চেষ্টা করেছে এটাকে রক্ষা করার জন্য। কিন্তু 15 তারিখ থেকে আমরা দেখলাম 16 তারিখের মধ্যে হলে ভাঙচুর, রুম দখল, প্রভোস্টদেরকে অবরোধ করা, আবাসিক শিক্ষকদের গায়ে হাত দেওয়া, এটা করেছে কারা? কোটা আন্দোলনকারীদের সাথে থাকা অনুপ্রবেশকারীরা। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর একটা বক্তব্যকে দিয়ে খণ্ডিত করে তারা কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্লোগানও দিয়েছে, তুমি কি আমি কি রাজাকার। সেটাও কিন্তু আমাদের শিক্ষার্থীরা, কোমলময়ী শিক্ষার্থীদেরকে অনুপ্রবেশকারীরা কিন্তু ঢুকিয়ে দিচ্ছে। এটা জামাত শিবির চক্র, যারা খুব সক্রিয়ভাবে কাজ করছে, যারা এই নাশকতার সাথে পরবর্তী পর্যায়ে ইনভলভ হয়েছে, তারা কিন্তু এই কাজটি করেছে। এবং দেখেন এর পরবর্তী সে শিক্ষার্থীরা বুঝতে পেরেছে এবং পরবর্তী পর্যায়ে তাদের স্লোগানও পরিবর্তন করেছে। 16 তারিখে যখন আপনার আবু সাঈদ মারা গেল রংপুরে, আরও 6 জন শিক্ষার্থী মারা গেল বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সেদিনে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। এমনকি দেখা গেল যে আমাদের শামসুল রোকেয়া হলে আমাদের সেখানে অনুপ্রবেশকারীরা, ছাত্রীরা বোরকা পরে, মাথা মুখের মধ্যে স্কার্ফ পরে, তারপর ভিতরে ঢুকে কিন্তু আপনার মরিচের গুঁড়া নিয়ে তারপর তারা আমাদের ছাত্রীদের চোখে মুখে মারতেছিল, মানে অসুস্থ করে ফেলতেছে। ছাত্রলীগের এক নেত্রীকে তারা সেখানে উপরে উঠে মানে 9 তলা থেকে ফেলে দিবে, 7 মার্চ ভবন থেকে, আতিকা, তার রুম পুড়িয়েছে, তার রুম ধ্বংস করেছে, এই ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ধ্বংসাত্মক কার্যকলাপ এখানে সেখানে সব মিলিয়ে তারা কিন্তু 15-16 তারিখে প্রায় 300 রুম বিশ্ববিদ্যালয়ে তারা পুড়িয়েছে, ভেঙেছে। এমনকি সেখানে অনুপ্রবেশকারীদের সংখ্যাই বেশি ছিল। এমনকি রাত্রেবেলা প্রবেশদেরকে বাধ্য করেছে, ছাত্র রাজনীতি করা যাবে না, ছাত্রলীগ করা যাবে না, এইভাবে। এমনকি যারা ঢুকেছে তারা যেভাবে অগত্য ভাষায় গালিগালাজ করেছে, আমাদের শিক্ষকরা অনেকটা প্রাণ রক্ষাতে তারা কিন্তু তখন তারা যা বলছে তাই শুনেছে। এটা কি আমাদের শিক্ষার্থীরা করেছে মনে করেন? স্বাভাবিক শিক্ষার্থীরা করেছে? আমরা তো দেখেছি 16 তারিখে আমাদের যখন আমাদের প্রক্টর বিকালবেলা যখন আমাদের সহকারী প্রক্টরদেরকে নিয়ে টিএসসিতে গেলেন, ছাত্রলীগকে বললো লাঠি ফেলে দেওয়া, ফেলে দিয়েছে। সামনে গিয়ে কোটা আন্দোলনকারীদেরকে বললো, তারাও লাঠি ফেলে দেবে। এরপর পিছন থেকে বহিরাগতরা দাঁড়িয়েছিল, তারা এসে আমাদের 5 জন সহকারী প্রক্টরকে পিটিয়ে আহত করলো। এমনকি আমাদের শিক্ষার্থীরাই তখন তাদেরকে রক্ষা করেছে। শিক্ষার্থীরা এখনও সেই সম্মানটুকু করে, কিন্তু যখনই অনুপ্রবেশকারীরা কিন্তু এবার আন্দোলনে দেখলেন আপনাদের সাংবাদিক নিহত হয়েছে, সাংবাদিক আহত হয়েছে, সাংবাদিকদের আঘাত করেছে, আমাদের শিক্ষকদেরকে আঘাত করেছে। এমনকি এটা কখনোই হয় নাই। ওই একসময় দেখা গেলো 1961 সালে আইয়ুব খানের আইনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষকরা এনএসএফের গুন্ডারা তখন শিক্ষক যখন চেয়ারম্যানশিপ থেকে সরে হলো, উনি রিট করলেন। রিট করার পর উনি যখন বাসায় আসলেন, গেটে দাঁড়িয়ে শিক্ষকের গায়ে হাত তুলেছিল। এবার দেখা গেল যে সেটা সম্ভবত 64 বা 65 সাল, সে 65 আইয়ুব খানের আইনে ওসমান গনি সাহেব যখন তাকে উনি ভাইস চ্যান্সেলর ছিল, যখন ওই শিক্ষকের চেয়ারম্যানশিপ না দিলে তখন উনি রিট করে পেয়ে গেল, তখন এনএসএফ যে কাজটি করেছে। এইবারও কোটা আন্দোলনকারীদের মধ্যে থেকে অনুপ্রবেশকারীরা আমাদের শিক্ষকদেরকে শুধু এইখানে না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তো উনি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকর্মী একজন শিক্ষকের মানে এমনভাবে আহত করেছে, ওনার এক চোখ দিয়ে আর জীবনে উনি কখনো দেখবেনও না। তো তাইলে বুঝতে পারেন যে কোটা আন্দোলনটাকে কোটা আন্দোলনে রাখে নাই, এটাকে সহিংস আন্দোলন নিয়ে সহিংস আন্দোলন নিয়ে কিভাবে কি করলে আমি পরবর্তী এটা আমরা আলোচনা করবো। স্যার আমি একটু যেতে চাই যে 16 থেকে 21-22 পর্যন্ত আমরা বেশ একটা সংকটময় মুহূর্ত পার করেছি।
সরকারের ইতিবাচক মনোভাবে যে শিক্ষার্থীরা যে আন্দোলন ছিল সেই আন্দোলনটির আসলে বলা যায় যে এক ধরনের অর্জন তারা পেয়েছেন দাবির প্রতি। অন্যদিকে সরকারের বিভিন্ন পদক্ষেপে একটা স্বস্তিও জনমনে চলে এসেছে কয়েকদিনে। কিন্তু যে বড় ক্ষতিটি হয়ে গেছে, আমাদের যে রাষ্ট্রের যে দুটি সম্পদ সেটি তো নষ্ট হয়েছে। একটা রাষ্ট্রীয় সম্পদ যেগুলো অবকাঠামো সেগুলো ধ্বংস হয়েছে, একই সঙ্গে নাগরিকদের প্রাণও গেছে এই আন্দোলনকে কেন্দ্র করে। আসলে এই জায়গা থেকে একটা স্বস্তিদায়ক অবস্থায় আসা এবং এই সংকটগুলো মোকাবেলা আসলে আমাদের সামনে কি দিন অপেক্ষা করছে? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া এবং দর্শক শ্রোতা যারা শুনছেন। আমি আসলে এখন মন্তব্য করতে যাওয়ার আগে একটা জিনিস বলি। আমার সহ-আলোচক শুধু নিজামুল হক ভূঁইয়া ভাই বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক, এটা একটু ক্লিয়ার করি। আমি যেহেতু পাশেই ছিলাম, একটা পর্যায়ে পুলিশি যখন আক্রমণ হয় মবে, তখন আসলে সেখানেই উনি গুলিবিদ্ধ হন ওই শিক্ষক। এটা আসলে যেহেতু আমি আই উইটনেস সেটা বললাম আর কি। আর বর্তমানে যেই প্রেক্ষাপটটা চলছে এটা নিয়ে আমি একটু বলতে চাই। সেটা হলো একদম লেটেস্ট অবস্থা একটু বলি। দেখুন, আমাদের সমস্যা কি, আমরা শিখি না। আমি আমাদের শাসক দলের যারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করেন তাদের নিকট বিনয়ের সাথে কয়েকটা বিষয় উপস্থাপন করতে চাই। সেটা হচ্ছে যে আসলে দেশটা যদি বাঁচে তাহলে আমরা সকলেই রাজনীতি করতে পারবো। আগে তো দেশটা বাঁচাতে হবে, এটা হচ্ছে মূল কথা আমি যেটা বলতে চাই। কিন্তু আমরা কতগুলো আচরণে দেখতে পাচ্ছি যে সরকার 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই দাবিগুলো ছিল, আপনি তো জানেন এটা প্রায় 15 দিন সময়, যথেষ্ট সময় ছিল। মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া পর্যন্ত বাংলা ব্লকের রাজধানী, সারা দেশ এবং বিভিন্ন সময়ে আলটিমেটাম দেওয়া, এগুলো হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের আমাদের বৈশিষ্ট্য এবং তারা সেটা এক্সস্ট করেছে। তখন তো আমরা দেখেছি কিভাবে একটা বিশেষ শব্দ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী উনি হয়তো একভাবে বলছেন, শিক্ষার্থীরা আরেকভাবে, এক ধরনের আবেগ তৈরি হয়েছে এবং সেটা আরও বেশি হয়েছে আমরা জানি। আমাদের শাসক দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের তিনি ছাত্রলীগের যখন সম্পৃক্ত করলেন, গোটা জিনিসটা হচ্ছে প্রথমত বিলম্ব, দ্বিতীয় হচ্ছে কতগুলো দায়িত্বজ্ঞানহীন বক্তব্য, এছাড়া আর কিছুই না। এই পুরো কাজটাই আমরা যা করেছি পরে আদালতের মাধ্যমে, আপিল বিভাগের যেই রায় এবং পরবর্তীতে যে প্রজ্ঞাপন, সবই তো হলো। কিন্তু মাঝখানে যে প্রাণগুলো চলে গেল, সেই প্রাণগুলোকে আমরা কি করলাম? আমরা সংখ্যা নির্ধারণ করতে পারিনি। সংখ্যা আমাদের কাছে বিষয় না। আমরা লাশগুলো দাফন করেছি, কিন্তু আবেগটা কিন্তু দাফন করতে পারিনি। এই বিষয়টি সরকার বাহাদুরকে বুঝতে হবে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে পর্যায়ক্রমে যে বক্তব্য দেওয়া হচ্ছে, সে যে কোনো পর্যায়েরই হোক, অত্যন্ত উদ্বেগজনক এগুলো। যেমন র্যাব বারবারই আমাদের পুলিশ ভাইদের সবাইকে আমি বলছি না, কিন্তু ওনারা যখন কথা বলেন যে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, প্রথমত হচ্ছে যে যাদের প্রাণ গিয়েছে তাদের এই সন্তানহারা মায়ের এই বিষয়টা, এটা একটা কৌশলগত দিকও আছে। এটা যেহেতু আবেগের সময়, আমাদের অনেক সম্পদ নষ্ট হয়েছে, কোনো সুস্থ নাগরিক এটা চায় না, এটা আমরা চাই না। আমাদেরই তো সম্পদ এগুলো, জনগণের টাকা। তাহলে যদি প্রাণগুলো, আমাদের বস্তুগত যেই ক্ষতিগুলো হয়েছে সেটার সাথে আমাদের যেই প্রাণগুলো চলে গেছে, সেগুলোর অন্তত প্যারালালি বলা উচিত, কিংবা প্রাণের কথা আগে আসা উচিত আমার বিবেচনায়। কিন্তু আমরা দেখলাম যে এখানে বারবারই বস্তুগত ক্ষতিটাকে গুরুত্ব দেওয়াতে জনগণের যেই, ওই যে বললাম, লাশটি দাফন করেছেন, শরীরটা, আবেগটা কিন্তু এখনো করতে পারেননি। সেখানে আরেকবার উস্কানি দেওয়া। কিন্তু এই জন্য আমি অনুরোধ করব যে ভাষা এবং আচরণ, এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু আমরা রাষ্ট্রের প্রধানকে তো দেখছি যে তিনি যাচ্ছেন, হাসপাতালে যাচ্ছেন, চিকিৎসাধীনকে দেখছেন, তিনি সমন্বয়হীনতা রয়েছে। আমার তো মনে হচ্ছে সরকার প্রধান উনি গতকাল এবং আজকে আমি যেটা ডিএনসিতে দেখেছি এবং আজকে বঙ্গ হাসপাতালে, দেখুন আপনি উনি আজকে এই দুদিন যে কথাগুলো বলছেন সেটার সাথে পুলিশের যে কেসটা হয়েছে আবু সাইদের, আমি আরেকটি টকশোতে অনলাইন আলোচনায় ছিলাম, আমি নিজেও জানতাম না। সেখানে পুলিশি এজাহারে বলা হচ্ছে যে আবু সাইদ কিভাবে এজাহারে লিখেছে, আমি সেটা ওখানে বলা হয়েছে, দেখুন কিভাবে উত্তেজনা বাড়ে।
বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গুলি ও ইট পাটকেল নিক্ষেপের এক পর্যায়ে রাস্তায় পড়ে যায় একজন, এবং 3:05 সহপাঠীরা রাস্তা থেকে তুলে তাকে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যায়, হাসপাতালে, এবং ডাক্তার সেখানে তাকে মৃত ঘোষণা করে। সেই ব্যক্তিটির নাম আবু সাঈদ। আমরা এতগুলো মানুষ দেখলাম কিভাবে হত্যাকাণ্ডটি ঘটল, এবং এটা যদি আমাদের ইলিউশনও হয়, এই পাবলিক সিইং ইজ বিলিভিং, পাবলিক পারসেপশনে এইরকম একটি পুলিশ কেসের এজাহারে এই বক্তব্যটি যদি জনগণ শুনে, আমি বিশ্বাস করতে চাই না, আমি মনে করি যে এটা আরেকটা গুজব। আমি উপস্থাপককে বলেছি, আমি এই জন্য আমি বিনয়ের সাথে বলছি যে দেখুন, আমরা এতগুলো মানুষ দেখেছি, এবং আবু সাঈদের এই প্রাণ যাওয়া, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিজের বাড়ির আঙ্গিনায় আশ্রয়প্রার্থী শিক্ষার্থী এবং কিছু শিক্ষক যখন আবেদন করেছে সেখানে দরজা না খোলা, এই দুটো জিনিস কিন্তু আন্দোলনকে উস্কে দিয়েছে। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি দুটা সাংঘাতিক স্পর্শকাতর দিক ছিল। এখন যদি এই কেসের এই এজাহারের এই বক্তব্য সঠিক হয়, আপনি বলুন তো, সরকার প্রধান যারা আহত তাদের সকলের দায়িত্ব নেবে বলছেন, তাদের পরবর্তী চিকিৎসার ব্যবস্থা হবে না, এই বিষয়টির সাথে এই কেসের এই বক্তব্যের মিল আছে। এবং মাননীয় ওবায়দুল কাদের উনি আজকে কি বলেছেন আমি শুনিনি, কিন্তু এটাও গুজব হলে আমি খুশি হব। এই ধরনের বক্তব্যের সমর্থন দিয়ে কথা বলছেন, তাহলে বলুন তো, আমাদের এত স্ববিরোধিতার মধ্যে ওই যে বললাম লাশটি দাফন করেছেন, আবেগটি করতে পারেননি, এই আবেগে কে ঘি ঢালছে? মাননীয় সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি। আমরা আগে দেশটা বাঁচাই। আমরা কথা বলার সময় আমাদের এই ভাষা এবং আমাদের যে আচরণ, এ দুটো কিন্তু ম্যাটার করে। শুধু 20 কোটি মানুষ না, সারা পৃথিবী কিন্তু চোখ রাখছে আমাদের উপর। কারণ যখন হেলিকপ্টার থেকে পানি ঢালা হচ্ছিল, পানি ফেলা হচ্ছিল অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য, সেটার সাথে কিন্তু ভিকটিম যে বাবা, তার সন্তান ঘরের ভিতরে থেকে চোখ দিয়ে গুলি ঢুকে মাথার পেছন দিয়ে বের হয়ে গেছে, সেটার সাথে মিলে না। কারণ পানি কিন্তু এভাবে প্রাণ কেড়ে নিতে পারে না। ফলে এই স্ববিরোধিতাগুলো থেকে বের হতে হবে। ভুল যদি হয়, ক্ষমা চাওয়ার মতো মহৎ গুণ আর কি থাকতে পারে? সমস্যাটা কোথায়? আমাদের যদি কোনো ত্রুটি হয়ে যায়, সেই ত্রুটিটা স্বীকার করে কি আগানো যায় না? সেই জন্য আমি বলি যে দেখুন, পুলিশের এই আবু সাঈদকে নিয়ে যেই আগুন জ্বলেছে, এই কেসের এজাহারে যে বক্তব্যটি শুনেছি, আমি এখনও বিশ্বাস করি না, কিন্তু আমাকে একটি অনলাইন প্রোগ্রামে উনি দেখিয়েছেন যে দেখুন এই হচ্ছে এজাহারের কপি। আমি বলছি এটা বোধহয় গুজব হতে পারে, আমি খুশি হব। তা না হলে পরিস্থিতিকে আবার ঘোলাটে করবার জন্য কে দায় নেবে? এবং একই সঙ্গে আরও দুইটা কথা যুক্ত করে আমি শেষ করি পর্যায়ে। দেখুন, মাননীয় আইনমন্ত্রী 26 তারিখ নিশ্চয় গতকাল আমি পত্রিকায় দেখলাম, উনি বলল যে আমরা কি করব না, শিক্ষার্থীদের বিরুদ্ধে হয়রানিমূলক কোনো মামলা করা হবে না। অথচ আজকের পত্রিকায় আমি দেখলাম কি করা হচ্ছে, ব্লক রেইড করা হচ্ছে। তো ব্লক রেইড করে যেটা করা হচ্ছে, যেটা পত্রিকায় দেখেছি, একটা নির্দিষ্ট জায়গায় পুলিশি ব্যারিকেড তৈরি করে গোয়েন্দা বিভাগ কোথায় কে আছে আন্দোলনে সম্পৃক্ত তাদেরকে ধরছে এবং বাড়ি থেকে নিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যখন তাদের প্রতি এক ধরনের এত স্নেহ বর্ষণ করছেন একভাবে, আমি তো বলবো, কিন্তু এই ব্লক রেডের সাথে সেটার কি কোনো সম্পর্ক পাওয়া যায়? নিয়ে আমরা আলোচনা করব একটু। স্যার, একটা বিষয় তো আমরা একটা স্বস্তিদায়ক পরিস্থিতি আছে, এবং প্রধানমন্ত্রীর যে ভূমিকা বা সরকার প্রধানের যে ভূমিকা, তিনি যাচ্ছেন এক ধরনের ইতিবাচক পরিবেশ তৈরি তিনি চেষ্টা করছেন। আমি যদি ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, তার গতকালকের বক্তব্যটাও ধরি যে সবগুলো হত্যার বিচার বিভাগীয় তদন্ত তারা করবেন। সরকারের এই যে ইতিবাচক ভূমিকা, সেই জায়গাটা স্যার যেটি বলেন, এক ধরনের সমন্বয়হীনতা আসলে এই যে আন্দোলনের যে স্বস্তিদায়ক পরিস্থিতি আমরা আছি, সেটিকে আবার বিনষ্ট করবে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গতকালকে ঢাকা মেডিকেল কলেজে গেলেন, এমনকি যেটা আমরা পূর্বেই বলেছিলাম, আপনাদের এখানেই বোধহয় 5-7 দিন আগে আমরা এসেছিলাম, বলেছিলাম যে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে এবং যারা মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, আবু সাঈদ সহ সকলের পরিবারকে যেন সরকার থেকে পুরোপুরি সাহায্য করা এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা। মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে উনি কোনো মুহূর্তে
ঢাকা মেডিকেল কলেজে গেলেন, আজকে উনি বঙ্গ হাসপাতালে গেলেন। এবং আইনমন্ত্রী যেটা বলেছেন, যেটা আমাদের কামরুল বললেন, যে বলছেন যে যেটা কোটা আন্দোলন যারা করেছেন তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, তাদের বিরুদ্ধে কোনো আপনার মামলাও নেওয়া হবে না। এখন মনে হচ্ছে, আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, যেটা হলো যে হয়তো কিছু কিছু যারা আন্দোলনের সাথে সংশ্লিষ্ট থেকে, যাদেরকে অন্যরা বাইরে থেকে হয়তো সহযোগ তথ্যের কারণে হয়তো কিছু কিছু হয়তো গ্রেপ্তার করা হচ্ছে, গ্রেপ্তার করে হয়তো ছেড়ে দেওয়া হবে, কিন্তু মামলা কোনোভাবে নেওয়া হবে না। কারণ আমি মনে করি যে মামলা নেওয়াটা, যেহেতু আমি কমিটেড, জাতির সামনে কমিটেড, যে আমি যারা শিক্ষার্থী যারা কোটা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে কোনো, এবং সেটি কোটা আন্দোলনকারীদের দাবির মধ্যেও ছিল, এবং দাবির মধ্যে সেটাই সমীচীন হওয়া উচিত। আর উনি যেটা বলেছেন যে পুলিশি যে তথ্যটা, সেটা যদি হয়ে থাকে, আমার মনে হয় না, কারণ এটা আমি বিশ্বাস করি না। কারণ আবু সাইদ যেভাবে মারা গেলেন, এবং কি সেখান থেকে একজন পুলিশ কর্মকর্তা বলেছিলেন যে মানে পুলিশের যে আপনার রাবার বুলেটটার যে নিয়মটা হলো যে রাবার বুলেট আপনি 50 গজের বাইরে থেকে যদি আপনি ছোড়া হলে আপনি আহত হবেন, আর যদি 50 গজের ভিতর থেকে যদি আপনাকে রাবার বুলেট ছোড়া হয়, তাহলে আপনার 3টা স্তর শরীরে বেঁধে কিন্তু ভিতরে প্রবেশ করবে, তখন কিন্তু আপনি হয়তো কিছু সময় আপনি থাকবেন, কিন্তু একটা পর্যায়ে আপনি মৃত্যুবরণ করবেন। আবু সাইদের বেলা সেটাই হলো। তো সেটা যদি একটা মৃত্যু যদি এইভাবে হয়ে থাকে, সেখানে ইট পার্কের এইভাবেই দাঁড়িয়েছিল, কারণ সেটা আমার মনে হয়, কারণ এখন এত গুজব হচ্ছে যে আমি যখন আপনার এই যে এই গণ্ডগোলটা যখন চলছিল, তখন কিন্তু বিদেশ থেকে আমার এক শিক্ষার্থী, আমার এক ছাত্রী, আমার কলিগ ছিল, স্যার আপনাদের ক্যাম্পাসে নাকি 2 জন মারা গেল, 3 জন মারা গেল। মানে দেখেন, ওখানে মধ্যে গুজব ছড়ানো হচ্ছে বিদেশে। এবং বিদেশে এবার লবিস্টরা, যারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশে যতটুকু ঘটনা ঘটেছে এর থেকে বেশি মানে প্রচার করা হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং ইউরোপে, যেখানে যেখানে এমনকি দেখা যাচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের নিরীহ পাবলিক তারা সেখানে চাকরি করতে গেছে। এই সমস্ত দেশে আইন কত কঠিন, সৌদি আরব বলেন, মিডল ইস্টে বলেন, মৃত্যুদণ্ড দিয়ে হাত কেটে ফেলেন, আঙুল কেটে ফেলে। সেখানে তারা কোটার পক্ষে, তারা কোটার পক্ষে মিছিল করার কে? তারা কি শিক্ষার্থী? তারা কি সরকারি চাকরি পাবে? তাদেরকে মিছিল করিয়ে দেখা গেল এখানে দেশের ভাবমূর্তিও নষ্ট হলো, কতগুলো লোক জেলে চলে গেল, আজীবন যাবজ্জীবন চলে গেল 3 জনের। এখন এইদেরকে মুক্ত করতে হলে সরকারি পর্যায়ে, প্রধানমন্ত্রী পর্যায়ে, প্রেসিডেন্ট পর্যায়ে দরবার করার পর হয়তো তাদেরকে মুক্ত করা যাবে। কারণ অন্যান্য দেশে হলো, আমেরিকা হলে বা ইউরোপ হলে, সেখানে হয়তো অনেক সিস্টেমে আইনটা উকিল গিয়ে বা এই বা লয়ার গিয়ে সেখানে একটা দর কষাকষি বা একটা সিস্টেম করা যায়। কিন্তু সৌদি আরব এই সমস্ত দেশে তো কথাই তো বলা যায় না, এত স্বৈরশাসকরা সেখানের মধ্যে রাজতন্ত্র চালাচ্ছে। স্যার, আমরা বলছি যে মৃত্যুর সংখ্যাটা নিয়ে যে এই গুজবটা তৈরি হচ্ছে, এটি তো আসলে সরকারের দায়িত্ব বা প্রশাসনের দায়িত্ব দ্রুত এটিকে আসলে যেন গুজবটি না ছড়িয়ে পড়ে, সেটিকে আসলে যে কোনো ভাবে বন্ধ করা। আমরা পত্রিকার মারফত সরকার কোনো প্রেস নোট দেয় না যে এত মৃত্যুবরণ করেছে, এত মারা গেছে। পুলিশি তথ্য বা বিভিন্ন থানা থেকে তথ্য, পত্রিকার তথ্য অনুযায়ী আমার 200-র উপরে মৃত্যুবরণ করেছে। এমনকি দেখেন, মাত্র 6 জন প্রথম দিন মারা গেল। মারা যাওয়ার পর কোটা আন্দোলনটা 16 তারিখ থেকেই কিন্তু এখানে অনুপ্রবেশকারী এবং এটা বিপদে পরিচালিত। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে কথাটা আমাদেরকে ভিক্ষুকের জাতিতে রূপান্তরিত করতে যাচ্ছে। একসময় হিন্দি প্যাসেঞ্জার বলেছিল দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ হবে তলাবিহীন ঝুড়ি। সেই জায়গার মধ্যে $600 বিলিয়ন নিয়ে এই দেশের যাত্রা শুরু হলো। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী যখন ক্ষমতা আসলো 2009 সালে, তখন আমাদের ছিল $90 বিলিয়ন অর্থনীতি। আজকে $500 বিলিয়ন আমাদের অর্থনীতি, তাহলে মানে $500 ট্রিলিয়ন। সে জায়গার মধ্যে আমাদের এত উন্নয়ন আমাদের ডেভেলপ করছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, অর্থনীতি ডেভেলপ করছে, সেখানে কিছু ব্যর্থতা থাকবেই। আমরা মধ্যমায়ের দেশে আসছি, আমরা উন্নত দেশের দিকে যাব, আমরা স্মার্ট বাংলাদেশ দিকে যাব। কিন্তু আজকে এই যে অন্তরায়গুলো হলো, আমাদের যে পদ্মা সেতুর প্রাইড হলো আমাদের সেতু ভবন, কতগুলো সেতু হলো। আপনি দেখেন মেঘনা গোমতী 2টা সেতু, উনিও এই রাস্তা দিয়ে যায়। 2টা সেতু মধ্যখানে হলেও জনগণও জানে না কখন টেন্ডার হলো, কখন হয়ে গেল। এক্সটেনশন 2টা সেতু হয়ে গেল না, বড় বড় সেতু। এবং জাপানিরা সেখানে কাজ করে $800 টাকা ফেরতে দিয়েছে, সময়ের আগে তারা কাজটা শেষ করে ফেলছে। তাহলে দেখেন, যমুনা সেতু, পদ্মা সেতু, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আপনি এখন শুধু একমাত্র ভোলা জেলা ছাড়া বাংলাদেশের প্রতিটা জেলা কিন্তু আপনার মানে
কানেক্টিভিটিতে বা সেতুর মাধ্যমে, রোডের মাধ্যমে, সেটা আমাদের সেতু ভবনটাতে কীভাবে ধ্বংস, আমাদের শিক্ষার্থীরা সেটা করবে? কখনোই করবে না। কোটা আন্দোলনকারীরা কখনো সেটা করবে না। কোটা আন্দোলনকারীরা সরকারি চাকরির জন্য তারা আন্দোলন করছে, তারা চাকরি পাবে, তারা তো ওই সেতু ভবনে তারা চাকরি করবে। তারা তো আপনার এই যে আপনার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে তারা চাকরি করবে। তারপরে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, এগুলো তো বিভিন্ন মন্ত্রণালয়ের আন্ডারে, সেই মন্ত্রণালয়গুলোর সমন্বয়ক হিসেবে তো তারা চাকরি করবে। তারা তো সে কাজটি করতে পারে না। তারা তো মানুষকে ঝুলিয়ে রাখবে না, তাদেরকে মেরে ঝুলিয়ে রাখার কাজ তো আমাদের ছাত্ররা করতে পারে না। ছাত্ররা কখনো এই কাজ করেও না। কিন্তু আপনার দেখেন, পুলিশকে ঝুলিয়ে রাখা হলো, ছাত্রদেরকে ঝুলিয়ে রাখা হলো, এটা কিসের আলামত? এখানে কারা অনুপ্রবেশ করেছে? আপনার দেখেন প্রশিক্ষিত বাহিনী দিয়ে আমাদের মিরপুরে দেখেন বিশাল একটা বিহারি গ্রুপ ওখানে বসবাস করে, ওদেরকে তারপরে কিছু আপনার ইয়াং গ্যাং, কি বলে যে একটা বাচ্চাদের একটা গ্যাং দল আছে, তার প্রশিক্ষিত বাহিনী দিয়ে মেট্রো রেলের 2টা স্টেশনকে কীভাবে ক্ষতি করেছে আপনি দেখেন। আমাদের মানুষ স্বস্তির নিঃশ্বাস পাচ্ছিল যে 20 মিনিটে চলে আসতেছে মতিঝিলে। তারপরে দিয়া আজকে দেখেন মেট্রো রেল বন্ধ, মানুষ এই যে কারফিউ উড্র করেছে, অল্প সময়ের ভিতরে ঢাকা শহরে চলাচল করা যাচ্ছে না। স্বাভাবিক অবস্থায় দেখবেন যে আবার আমরা আগের জায়গায় ফেরত যাব মেট্রো রেল চালু হওয়া পর্যন্ত। এলিভেটেড এক্সপ্রেস, আমরা সেখান থেকে তেজগাঁও থেকে উঠে আমরা 10 মিনিটে এয়ারপোর্ট চলে, আমরা তেজগাঁও পর্যন্ত সময়টাকে আমরা কাউন্ট করি। আসার সময় আমরা চিন্তা করি, যেটা আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এয়ারপোর্ট থেকে সোনারগাঁ থেকে পর্যন্ত আমরা 10 মিনিটে চলে আসি, ওখান থেকে যতক্ষণ লাগে 15 মিনিট 20 মিনিট। এত সুন্দর সুযোগ সুবিধাগুলোকে এলিভেটেড এক্সপ্রেসের আপনার এক্সপ্রেসওয়ের গেটওয়েটা তারা ভেঙে দিল, পুড়িয়ে দিল। তারা কত শক্তিশালী। একসময় আমরা দেখতাম যে আপনার এই যে র্যাঙ্কস ভবন ভাঙতে কত সময় লাগছে, কতদিন সময় লাগছে, আর দেখা গেল এই প্রশিক্ষিত বাহিনী দেখা গেল যে গান পাউডার এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে, সেখানেও আমরা মনে করব যে গোয়েন্দা সংস্থারা এই 3-4 দিনের ভিতরে তারা এত তাণ্ডব চালিয়েছে। এই যে আপনার দেশ ধ্বংসকারী, দেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য তারা যে কাজটি করেছে, সেখানে গোয়েন্দা সংস্থার ভূমিকাটা আরও সক্রিয় থাকা উচিত ছিল বলে আমি মনে করি। কোথাও একটা সমন্বয়ের অভাব ছিল। নাহলে সরকার যদি জানতেন যে তারা এই ধরনের পদক্ষেপ করছে বা করবে, তাহলে হয়তো সরকার আরও আগেই কিন্তু এদের রশি টেনে ধরতে পারত। জি, আমরা আলোচনা করবো, তবে একটা বিরতি নিয়ে আসি। আচ্ছা দর্শক, নিউজ অ্যান্ড ভিউজে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরবো কিছুক্ষণ পরেই। বিরতির পর আবার স্মরণ দিচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলাপ করছিলাম একটি সমন্বয়ের অভাব, যেটি আসলে আপনারা দুজনেই বলছিলেন। সেই সমন্বয়ের সাথে আমি আরেকটু জিনিস যোগ করতে চাই যে সংকটময় মুহূর্তে আমরা দেখি যে রাজনৈতিক দলগুলো সরকার পতনের জন্য জাতীয় ঐক্যের ডাক দেয়, কিংবা বিরোধী দলকে দমনের জন্য সর্বদলীয় ঐক্যের ডাক দেয়। কিন্তু দেশের সংকটময় মুহূর্তে যে ঐক্যটা, যেটি আমরা অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোতে দেখি যে সরকার এবং বিরোধী দল একসঙ্গে হয়ে দেশের সংকটকালীন মুহূর্তে কাজ করে, সেটি আমাদের দেশে কেন অভাব? এই রাজনৈতিক সংস্কৃতিটা কেন স্বাধীনতার এত বছর পরে গড়ে ওঠেনি আমাদের? এটার কারণটা হচ্ছে, দেখুন, আমার সাথে অনেকে একমত নাও হতে পারেন। আমরা যখন 3 দলীয় সেই সমন্বয়ের পরিকল্পনা ছিল, দেখুন তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের এই ধারণাটা কিন্তু সর্বদলীয় ধারণা, এটা কিন্তু ট্রু। বিএনপি শুরুতে এই ভাবনায় আসেনি, কিন্তু পরবর্তীতে তারা এটা এসেছে। এখন কেন হচ্ছে না, এটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। আমার ব্যক্তিগত হিসাব হচ্ছে, আমাদের পুলিশ ভাইরা বা র্যাবরা যখন বলে যে এটা বিএনপি জামাত করেছে, ওনারা হচ্ছে প্রশাসনে, ওনাদের রাজনৈতিক বক্তব্য, এটা ওবায়দুল কাদের ভাই বলতে পারেন, উনি রাজনীতি করেন, ওনারা সন্ত্রাসী বলাটাই ভালো। এটা বিনয়ের সাথে বলছে, এটা হয়তো আমার ধৃষ্টতা হিসাবে নেবেন না, এটা আমার আবেগ অনুভূতির কথা বলছি। তাহলে হয় কি, মিডিয়া ট্রায়াল হয়ে যায়। এতে করে আমার যেটা মনে হচ্ছে যে কিশোর গ্যাং কারা তৈরি করেছে, আমাদের যারা কাউন্সিলররা, ওনারা একটু খেয়াল করেন তো কিভাবে 100টা গ্রুপ আছে, 130টা, এবার চিন্তা করেন। এবং ওদের এরা কাদের প্রশ্রয়ে বড় হয়েছে? নিশ্চয়ই বিএনপির প্রশ্রয়ে বড় হয়নি, কারণ তারা নিজেদেরই অস্তিত্ব নিয়ে সংকটে আছে। তারপর দেখুন যে দুদুকে 2000 দুর্নীতিবাজ এবং বেনজির, মতিউর থেকে শুরু করে যে তালিকা প্রকাশ শুরু হয়েছিল, সেটা রোববার খুব প্রয়োজন পড়ে থাকলেও থাকতে পারে। কেউ কেউ মনে করে যে এইটা যে পর্যায়ক্রমে বের হয়ে আসছিল, এবং মাননীয় প্রধানমন্ত্রীর চাকরের 400 কোটি টাকা, ফলে এইটা তো ধ্বংস করে ফেলছিল, যেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দিয়ে মানুষ বেঁচে থাকতে পারছে না। 40 লক্ষ আমাদের তরুণ
রা নিষ্ক্রিয় অবস্থায় আছে। দেখুন কি একটা অবস্থার মধ্যে দেশ, সেখানে এইসব জিনিসগুলো জনগণের মধ্যে একটা কষ্ট যেমন আছে, আর তেমনিভাবে দুর্নীতিবাজরা তাদের তালিকাটা আসলে আটকানো যায় কিনা, হু নোজ তৃতীয় পক্ষকে। জঙ্গিদের কথা বলছেন নরসিংদীর সেই ঘটনায়, ধরে নিলাম জঙ্গি সম্পৃক্ততা আছে, কিন্তু যখন আপনি বিএনপি জামাত জঙ্গি একভাবে বলেন, এটা রাজনৈতিক কথা। আমি এইবার আন্দোলনে অনুরোধ করতে চাই, গত বছরের 28 অক্টোবর যেই আপনি 20-25 হাজার নেতাকর্মীর বিরুদ্ধে আপনি মামলা দিয়েছেন, সেটা এক ধরনের ব্যাকরণ, সেটা আরেকটা ইমপ্লিকেশন। ঠিক আছে, বিএনপি আওয়ামী লীগ রাজনীতি করে, এরা বুঝে এগুলা, কিন্তু এবার যারা মাঠে আসছে এরা কিন্তু ছাত্রলীগের সমর্থক 20% শিক্ষার্থী আছে যারা কোটা এই সংস্কারের আন্দোলন করছে। ফলে তাদের এই জিনিসটাকে বুঝতে ভুল করা, বিলম্ব করা, এবং এর সুযোগে তৃতীয় পক্ষ হিসাবে বিএনপি জামাত বলে আপনি এক্সের নামে 1000-2000 মামলা দিয়ে দিবেন, এবার কিন্তু পার পাওয়া যাবে না। তাতে করে হবে কি, বিএনপি একটা রাজনৈতিক দল, 3 বার ক্ষমতায় ছিল, তারা ক্ষমতায় আসতে চাইবেই, নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, সবারই বক্তব্য আছে। ফলে তারা সরকার পতনের আন্দোলন করা, এগুলো সবগুলোই রাজনৈতিক, এটা নিষিদ্ধ দল নয়, ফলে এটা কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি এইবারের আন্দোলনে যেভাবে বিএনপি জামাতকে সিঙ্গেল আউট করে আপনি পার পেয়ে যেতে চাচ্ছেন, থানায় আমি সব পুলিশ ভাইদের কথা বলছি না, হয়তো কিছু ইনকামের ব্যবস্থা হবে, কাজের কাজ কিছুই হবে না। জনগণের এই ক্ষোভ, বিএনপি বা সকল দল এক হয়ে এখানে একসময় জামাত ইসলামকে এই সব কিছুর সঙ্গে আনবে কিনা, এটা নিয়ে তর্ক ছিল এবং অনেকের মধ্যে এক ধরনের বিব্রত বোধ করত। দেখুন, এই আন্দোলনটা এই গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সরকার বাহাদুর সঠিকভাবে রিড করতে না পারা, মানুষের মনের ভাব বুঝতে না পারার কারণে সমস্ত একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের গর্বের জায়গা যেটা শেষ রক্ষা, তাদেরকে দিয়ে এই বেসামরিক সরকারের সময় নিজেকে রক্ষা করবার ব্যাপারে সর্বশেষ এটা যেন একটা বিষয় হিসাবে নেয় এবং এখান থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। সেই জন্য আমি মনে করি এখন দেশটা বাঁচানোর জন্য আমাদের যে কাজ করতে হবে, এইভাবে যারা প্রশাসনে আছেন তারা এই বিএনপি জামাত বলে এই অতীতের মতো রাজনৈতিক র্যাটরিক থেকে বের হয়ে আসেন, সুনির্দিষ্টভাবে যারা সন্ত্রাসী, যারা অন্যায় করেছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনেন। আমাদের এটা একটা রাজনৈতিক সংকট বাচ্চাদের, তারা যেটা বলতে চায় যে বৈষম্য চলছে, 40 লক্ষ, আপনি তো নিষ্ক্রিয়, এরা চাকরি পাচ্ছে না, এরা বুঝতে পারছে না কি করবে, এবং এদেরকে আমরা যে বলছি ফেসবুকের জগতের ছেলে, একেবারেই ভুল। আমি অবনত শিরে তাদের এই চেতনাকে সম্মান করছি। তারা বুঝিয়ে দিয়েছে যে আপনারা বেনজির মতিউর জন্ম দিচ্ছেন, আপনারা আমাদের অভিভাবক হতে পারেন। আমরা বলতে চাই আপনারা ন্যায্যতা নিশ্চিত করেন, আমাদের জন্য আপনাদের কোনো কিছুর দরকার নেই, আপনাদের সৎ উপার্জনে যে টাকা আছে এটুকু আমরা সন্তুষ্ট। আপনারা বৈষম্য দূর করেন, কারণ অভিভাবকদের জন্য তারা আরেকটা মেসেজ হয়তো দিছে, এখান থেকে সরকার বাহাদুরকে বুঝতে হবে যে তারা বলছে যে তারা সন্তানের জন্য প্রচুর সম্পদ রেখে যাচ্ছে। আমরা মতিউরের ছাগল কাণ্ডে দেখেছি, এটা তার জন্য আরো ক্ষতি হয়েছে এই ধরনের একজন দুর্নীতিবাজ পিতা। আপনার সন্তান হচ্ছে আপনার সম্পদ, মূল্যবোধ হচ্ছে তার সম্পদ। ফলে ওই জিনিসগুলোতে ফেরত আসেন। আমাদের নতুন প্রজন্ম আসলে এটা বলতে চায়। আমি অনেকের সঙ্গে কথা বলেছি যে আমরা বিএনপি আওয়ামী লীগ বুঝি না স্যার, আমরা যে জিনিসটা বুঝি, আমরা 40 লক্ষ বেকার বসে আছি, আমরা নিষ্ক্রিয়, এখানে মতিউর বেনজিররা তৈরি হচ্ছে, এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এখানে গণতন্ত্র নেই, ভোট দিতে পারছি না। আমি ছাত্রলীগ করি, আমিও ভোট দিতে পারছি না। অনেকেই এরকম বলছে যে ওখানে আগেই ভোট দেওয়া হয়ে গেছে। তাহলে যেই দলটার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যেই ছাত্রলীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাদেরকে কেন বিশ্ববিদ্যালয় থেকে চলে যেতে হয় সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি করে? তাহলে অভিভাবকরা কি দায় নেবেন না? ফলে ওই জামাত বিএনপির সেই পুরনো কিচ্ছার থেকে বের হয়ে আসেন, উদ্ধত আচরণ থেকে দয়া করে বের হয়ে আসেন। আমরা একটা ঐক্য চাই, যেটা আমরা ওই যে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করার সময় সকল দল মিলে আমরা কিন্তু একটা কাজ করেছি। এখন ঢুকে গেছে কিশোর গ্যাং, এখন ঢুকে গেছে বেনজির আনার, এখন জঙ্গি ঢুকেছে। আপনারা তৃতীয় পক্ষকে এটা নির্ধারণ করেন, আপনারা মিডিয়া ট্রায়াল থেকে বের হয়ে আসেন, এবং প্রশাসনে যারা আছেন ভাইদের বলছি, দয়া করে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন না, কারণ এটা শেষ সিগন্যাল, পরেরটা কিন্তু পার পাওয়া যাবে না, এটা আমার অনুমান। আচ্ছা, বিদেশি আপনি যেটা বলছেন, বিদেশি মিডিয়াতে দেখাচ্ছে, এটা খুব দুঃখজনক যে আমাদের পুলিশ কি করেছে। এখন আমাদের এখানে 3টা জায়গা, একটা হলো পুলিশের ভূমিকা, একটা হলো এতগুলো লাশ পড়লো, এতগুলো মৃত্যু হলো,
আমাদের শিক্ষার্থী থেকে সাধারণ মানুষ, ছোট ছোট বাচ্চা, তারপরে দিয়ে এতগুলো ধ্বংস স্তূপে মানে আমাদের প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো মানে এই পর্যন্ত যতগুলো তথ্য পাওয়া গেল। 3টে জিনিসের সামনে আসা উচিত। আমরা দেখছি যে বিদেশি বিভিন্ন মিডিয়াগুলো সরকারের বিরুদ্ধে যেভাবে বিদেশি, সেটা কোনোভাবে কাম্য না। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিয়ে যেভাবে গাজাতে 40,000 অফিসিয়ালি লোকরা হত্যা করলো, ইসরায়েলকে অস্ত্র সাপ্লাই দিচ্ছে, বোমা সাপ্লাই দিচ্ছে, এবং মার্চ এর সাথে ইউরোপীয় ইউনিয়নের কতগুলো দেশ জড়িত, যুক্তরাজ্য জড়িত, সেটার কোনো বিচার হচ্ছে না, সেটা তাদেরকে সার্টিফিকেট দিয়ে যাচ্ছে। আর বাংলাদেশের এখানে যে ঘটনাটা ঘটলো, পুলিশের ভূমিকা নিয়ে কথা বলছেন, এতগুলো লাশ পড়লো, তারপর আমাদের এতগুলো মেট্রো রেল থেকে শুরু করে এলিভেটেড এক্সপ্রেস থেকে সেতু ভবন থেকে শুরু করে আমাদের বাংলাদেশ টেলিভিশন, আমাদের গর্বের প্রতীক, যেখানে আমাদের সাংবাদিকরা কি অপরাধ করছে। আপনি দেখেন 71 সালে যেরকম শিক্ষকদেরকে মারা হলো, শিক্ষকদের উপর অত্যাচার করা হলো, সাংবাদিকদেরকে মারা হলো, ঠিক এবারও দেখা গেল যে এই স্পর্শকাতর জায়গায় যারা করেছে, এখন ফাইন্ড আউট করা, তো যদি কোনো দলের কেউ কেউ জড়িত থাকে তারা কি সেখান থেকে তাদেরকে, হ্যাঁ আমরা সমঝোতা করব, কিন্তু যারা দেশ ধ্বংস করতে চায়, এই ধরনের নাশকতার সাথে জড়িত থাকতে চায়, আপনি কি তাদেরকে মুক্তি দিবেন? তারা কি দায় নিতে পারবে? এটি ঠিক আছে আপনার বক্তব্য, কিন্তু স্যার আমি বলছি যে রাজনৈতিক যে রেশারেশি, একদমই বাংলা ভাষায় যদি বলি আমি, রাজনৈতিক রেশারেশির ফলে এই যে নানান পক্ষের কথা আপনি বলছেন, সেই নানান পক্ষগুলো সেই সুযোগটি নিয়েই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে কিনা বা সুযোগটি নিচ্ছে কিনা। ক্লিয়ার, আপনি তো কোটা আন্দোলনে তো ক্লিয়ার, কোটা আন্দোলনকে কেন্দ্র করে পুঞ্জীবিত করে সেখানে অনুপ্রবেশ ঢুকে মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী শক্তি ঢুকেই তো আজকে দেখেন কোথায় কোটা আন্দোলন, কোথায় ছাত্ররা। আমি তো পূর্বেই বলেছি, ছাত্ররা তো যে ঘটনাগুলো ঘটানো হয়েছে সেটা আমাদের ছাত্ররা কখনো চিন্তাই করতে পারে না। এমনকি তাদের যে ক্লিন ইমেজ শিক্ষার্থীরা দেখেন, এর আগে 2-3 বছর আগে একবার বা 4-5 বছর আগে সম্ভবত ওই যে বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে যে আমাদের ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে সড়ক আন্দোলনে কিভাবে লাইসেন্স চেক করতেছিল, শিক্ষার্থীরা পারে। এবং ছাত্ররা যখনই যে কাজটা করে তারা ওইটুকুর মধ্যে থাকে, কিন্তু এরপরে শিক্ষার্থীরা আবার বাসায় ফেরত চলে আসলো না। এখানেও তো একই কাজ হতো, সেখানে এটাকে 16-17 তারিখের পর থেকে সেটা আবার অন্য জায়গায় চলে গেল কেন, সেটা রাস্তায় চলে গেল কেন, মানুষ মারা হলো কেন, এটা সংঘর্ষ, কিছু জায়গা দখল করে নেওয়া হলো। আপনার যাত্রাবাড়ি এরিয়াতে এই যে ট্রেন এলাকা, রামপুর এলাকা, উত্তরা এলাকাতে আমাদের কতগুলো শিক্ষার্থী মারা গেল। আজকে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়কে দেখলাম যে আমাদের এই যে মুক্ত একটা ছেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের, সে মানে 60 বছর শিক্ষার্থী দাঁড়িয়েছিল, মানে তার বুকে বুলেট আসলো, সে মারা গেল। এই যে অজস্র প্রাণ ঝরে গেল, এটা তো খুবই কষ্টের। তো আমি যেটা মনে করি যে প্রকৃত দোষী যারা, তাদের তো অবশ্যই বিচার করা উচিত, এবং কি সে বিচার বিভাগের যে তদন্ত, সেখানেও আমরা মনে করি যে এমন কিছু লোকের সদস্য করা উচিত যাদের ক্লিন ইমেজ আছে, যারা হয়তো অবসরপ্রাপ্ত হতে পারে, ওনাদেরকে অন্তর্ভুক্ত করা উচিত, এবং জাতিকে দেখানো উচিত কারা কারা এই কাজগুলো করেছে, কারা কারা এটার সাথে জড়িত। এমনকি ইন্টারন্যাশনালি আপনাদের মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ওরা 71 সালে আমাদেরকে 3বার ব্যাটো দিয়েছে, 3বার আমাদের দেশে এই যে গাজা যুদ্ধের কারণে আমেরিকা যেরকম এদেরকে প্যালেস্টাইনের বিরুদ্ধে 3বার ব্যাটো দিয়েছে, সে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের মুক্তিযুদ্ধ 71 সালে 3বার ব্যাটো দিয়েছে। তো তারা তো কোনো না কোনোভাবে, তারা তো গত বছর তারা চ্যালেঞ্জ করেছিল যে পিটার যেভাবে নেমে গিয়েছেন দেশের গণতন্ত্র রক্ষার নাম দিয়ে, সেখানে উনি ব্যর্থ হয়েছেন। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের দেখানো যাচ্ছে যে তারা সেখানে আমাদের বাঙালিরা যারা আছে তাদেরকেও তারা অনুপ্রাণিত করছে, এবং কি আমাদের যে বিভিন্ন তথ্যগুলো সেভাবে বিভ্রান্ত করে সেখানে পরিবেশন করা হচ্ছে। তো এটা তো কোনোভাবে কাম্য না। আমাদের তাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে একবার দাঁড়িয়ে 17 জনকে গুলি করা হয়, শিক্ষকরা মারা হয়, সেটা মানবাধিকার হরণ করা হয় না সেখানে? সেটাও আমরা দেখি কয়েকদিন পরেই, তাই না? সবাই রাতে বন্দুক আছে, বন্দুকের লাইসেন্স কিনা যায়, তাই না? তো সুতরাং আমি যেটা মনে করি সেটা হলো, যেটা হওয়ার হয়েছে, আমাদের যে রাজনৈতিক দলগুলোকেও আমার মনে হয় যে আমার একটা উদ্যোগ নিয়ে আমরা কিভাবে এই যে সামনে হয়তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে, আমরা একটা সমঝোতায় কীভাবে, যেহেতু আমরা রাজনৈতিকভাবে আমি ওইদিকে যেতে চাই না, এটা যারা দেশ চালাচ্ছেন বা বিরোধী দল আছেন ওনারা বুঝবেন সেটা, কিন্তু শিক্ষাঙ্গনটাকে আমরা সেখানে যেমন মেধার ভিত্তিতে এতদিন পর্যন্ত আমাদের দেখা যাচ্ছে যে অনেকদিন পর্যন্ত যে শিক্ষার্থীরা যারা পাশ করে গেছে 3 বছর 4 বছরও তারা হলে অবস্থান করছে, এইবার থেকে আমরা একটা জিনিস ইয়ে করবো যে কোনো অবস্থাতেই, যেটা আমাদের উপাচার্য এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় সে উদ্যোগটা নিয়েছে, অনেক বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন হয় না, কিন্তু যেগুলো রাজধানীর সাথে সংশ্লিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়
সরি যেহেতু রাজধানীর মধ্যেই অবস্থিত, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক শিক্ষার্থী পাশ করার পরে হলে অবস্থান করে। আমরা কিন্তু এবার কোনোভাবেই যখনই বিশ্ববিদ্যালয় খুলবে আমাদের কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং আমাদের একটা নীতিমালা ইতিমধ্যে, এটি নীতিমালাটা কিন্তু আরও আগে হয়েছে, আমরা সেটা করবো যাতে মেধার ভিত্তিতে শিক্ষার্থীরা আসে, এমনকি কীভাবে সহাবস্থান করা যায় সবাই মিলিয়ে সেই ব্যবস্থা করলে আমরা মনে হয় আমাদের শিক্ষাঙ্গনটাকে যদি আমরা ঠিক রাখতে পারি, অন্যগুলা হয়তো সরকার দেখবে। এটা নিয়ে আমরা একটা কথা বলবো স্যার। আমি আপনার কাছে যেতে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষতির কথা বলেছেন, যে এই সংকটের কারণে এক ধরনের অভ্যন্তরীণ অর্থনৈতিক ক্ষতি তো হয়েছে এবং এর সঙ্গে ইন্টারনেট বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে সেটি ব্যবসায়ীরাও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। এর বাইরে যে এই ধরনের সংকটময় পরিস্থিতি হলে যে বিনিয়োগের যে পরিবেশটি থাকে সেটি আসলে বাধাগ্রস্ত হয়। অন্যদিকে আমাদের রেমিটেন্সের সেখানেও যেহেতু কোনো না কোনোভাবে প্রবাসীরা আন্দোলনে সম্পৃক্ত হচ্ছেন এবং সেখানে তারা আসলে সেই দেশের রাষ্ট্রীয় আইনে নানানভাবে তারা বিচার বা সাজার শিকার হচ্ছেন, সেখানেও সরকার একটি ভূমিকা থাকা দরকার, না হলে দেশের বিনিয়োগ পরিবেশ এবং রেমিটেন্স আসলে হুমকির মুখে পড়বে কিনা। হ্যাঁ, ঠিক বলেছেন। দেখুন, এটা আরব আমিরাতেই এই সাজাটা হয়েছে, যেহেতু তাদের রাষ্ট্রীয় আইন, এটা অবশ্যই ভাবতে হবে। একই সঙ্গে আমাদের প্রবাসী ভাইদের আমরা একটা জিনিস বলি, এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে যারা ওখানে ধনীদের তালিকায় আছে, তাদের ব্যাপারে আরব আমিরাতের কোনো প্রশ্ন নেই, আইনটা হচ্ছে এরকম। কিন্তু ভাই, আপনারা অধিকারের যে সংগ্রামটা করছেন, সমর্থন দিচ্ছেন, গণতান্ত্রিক একটা দেশ হিসেবে বাংলাদেশের সকলের পক্ষ থেকে আপনাদের প্রতি সমবেদনা রইল। তবে আপনারা যেহেতু আমাদের রেমিটেন্স যোদ্ধা, আপনারা আমাদের এই ভঙ্গুর অর্থনীতিতে অবদান রাখছেন, আপনাদের প্রতি আমি অনুরোধ করব যে আমাদের সকলের পাশাপাশি সরকারকেও সহযোগিতার হাত বাড়াবে, এতে করে সম্পর্কটা বাড়বে। আর দ্বিতীয়টা হচ্ছে, দেখুন, আমি আন্তর্জাতিক জায়গায় যেতে চাই না, লম্বা সময় লাগবে। এখানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বলেন, ইন্দো প্যাসিফিক ইস্যু বলেন, আমরা একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যালি, ফলে আমাদের যদি হ্যান্ডেলিংটা ভুল হয় একটা বাফার স্টেট হয়ে যাবে। সেই জন্য সরকারকে, মানে জনগণের সরকার হলে ফ্রম দি পয়েন্ট অফ স্ট্রেংথ নেগোসিয়েশন করা সহজ হয়। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, এটা আমি এক বাক্যে বলে দিলাম, এবং এটা আমরা আগে করেছি। যেভাবে করা সম্ভব এই পথে হাঁটেন। রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান না করে যদি অস্ত্রর মাধ্যমে করেন, দেখেছেন তো আমাদের সাধারণ বাচ্চারা আসলে বের হয়েছে কিন্তু নানা কারণে, জনগণ কিন্তু অপেক্ষা করছে। আমি অনুরোধ করি, আমরা নিজেরা আমরা কার বিরুদ্ধে কে দাঁড়াবো? আমরা হয়তো রাজনৈতিক পরিচয়ে আমরা দুই পক্ষ, কিন্তু সম্পর্কের দিক থেকে স্বামী স্ত্রী অথবা সন্তান বাবা অথবা প্রতিবেশী, আমরা কি দূরের কেউ? তো এটাই মাঝখানে যারা দাঁড়িয়েছে তাদের চিহ্নিত করুন, এবং সেই জন্য দুর্নীতিবাজদের আটকাবার জন্যে বিশেষ আইন করে হলেও এই ব্যবস্থাটা নিন। দেখবেন যে এখানে অর্ধেক আপনি বেঁচে গেছেন। কারণ একটা অংশ কোনোভাবেই চাচ্ছে না যে সরকার জনগণের কাছাকাছি আসুক, কারণ সরকার জনগণের সাথে যদি আসতে পারে তাহলে প্রথম বিচারের কাঠগড়ায় দাঁড় হবে তারাই যারা সরকারই তাদের ব্যবহার করেছে, ভুল সরকারেরই, এবার স্বীকার করতে হবে, এবং তারাই তাদের এখন ফ্রাঙ্কেনস্টাইন হয়েছে। এই কথাটা কেউ বলতে চায় না, এটাই সত্য। সরকারকে এটা বুঝতে হবে। এই উদ্ধত আচরণ, শক্ত কথা বাদ দিয়ে গণবান্ধব হতে হবে, তাহলে দেখবেন যে এমনিতেই আসবে। আর আওয়ামী লীগ তো ভুইফোড় দল না, আওয়ামী লীগ তো হচ্ছে বিএনপি আওয়ামী লীগ কেউ কাউকে ধ্বংস করতে পারবে এদেশে? এসব আজগুবি কথা বলে তো লাভ নেই। কিন্তু সমর্থন হারাচ্ছেন কেন আপনারা? এবং সেটা হারাচ্ছেন, অনেকেই বের হয়ে যাচ্ছে কেন? এই দলটা তো এরকম না। সেই জন্য আমি অনুরোধ করি যে আমরা যখন কথা বলি, আমরা দয়া করে দেশটাকে সামনে রাখি, তাহলে দল উপকৃত হবে। আর দলটাকে সামনে রেখে কথা বললে, দেশ এবং বিরোধী পক্ষকে যদি আপনি আলাদা করেন, তো দেশ তো দ্বিখণ্ডিত হলো, এবং এই বিভাজনের রাজনীতি দীর্ঘদিন হচ্ছে। সেই জন্য আমার একটা অনুরোধ শিক্ষক হিসাবে আমি বলি, যেহেতু আমার সহকর্মী নিজামুল হক ভূঁইয়া ভাইও আছেন, উনি আমাদের শিক্ষক সমিতি ফেডারেশন আছেন, আপনারা বিশ্ববিদ্যালয় খুলতে চাচ্ছেন, আপনারা রুম যেগুলো ভেঙেছে সেগুলো ঠিক করে তুলবেন। নাও, ছাত্রলীগের সঙ্গে ছাত্রদের যে গ্যাপ হয়েছে, এই হৃদয়ের বিভাজন যেটা, এটা ঠিক করেন, এবং এটা রাজনৈতিক ইস্যু। ছাত্রদল কত বছর ধরে ক্যাম্পাসে যেতে পারে না, সহ অবস্থান নেই, বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো প্রশ্ন করেছেন? যদি বিএনপি ক্ষমতায় থাকতো, ছাত্রলীগ এভাবে বাইরে থাকতো, একই কথা বলতাম, কারণ সবাই আমার শিক্ষার্থী। একজন শিক্ষক একটা আদর্শ থাকতেই পারে, তাই বলে কি আমি কোনো একটা ছাত্র সংগঠনের শত্রু হব? আমি কিসের শিক্ষক তাহলে? বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এটা বুঝতে হবে। এবং একটি কথা বলে শেষ করি,
শিক্ষা মন্ত্রণালয়ের যে কাজটা করতে হবে, যে আমরা যদি বিশ্ববিদ্যালয় খুলতে চাই, ভালো কথা, আমরা চেষ্টা করব সবাই মিলে আন্তরিক। শিক্ষকরা একটা আন্দোলনে আছে, প্রত্যয় স্ট্রিম, এটা সাংঘাতিক, আমরা কিছুই চাইনি, আমাদের বিদ্যমান জিনিস সরিয়ে দেওয়া হয়েছে। দয়া করে আপনারা উপলব্ধি করার চেষ্টা করুন, শিক্ষকরা আপনাদের সহযোগিতা করবে, তারা আন্দোলনে আছে। তো ছাত্রদের আপনি যদি একসাথে এনে হলে দিয়ে দেন, শিক্ষকরা যদি ক্লাসে না আসে, লেখাপড়া শুরু হবে, ফলে আসলে ইউ ট্রাই টু অ্যাড্রেস দ্য প্রবলেম। আচ্ছা, সেই বিষয়ে আমরা শেষ করবো, আর সময় নেই আজকে, একদম 30 সেকেন্ডে যদি বলতে পারেন। না, আমি যেটা বলবো যে আমাদের কামরুল ভাই যেটা বললো শিক্ষকদের ব্যাপারে, আমরা সরকার সাথে আমাদের আলোচনা হচ্ছে, ইতিবাচক আলোচনা হচ্ছে। আমরা আশা করি সরকার আমাদের দাবিগুলো মেনে নিবে এবং আমরা ক্লাসে ফেরত যেতে পারবো বলে প্রত্যাশা করি। জি, আলোচনা অংশ নেওয়ার জন্য অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ এন্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।